This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো, একটা সিদ্ধান্ত, কিন্তু তার থেকেও বড় কথা একটা আননোন ফ্যাক্টর। একটা না অনেকগুলো? একটা আননোন ফ্যাক্টর, সেটা সম্পর্কে হয়তো ফার্স্টে বলাটা সুবিধাজনক, জানেন তো, কারণ সদ্য সেটা জানা গেছে এবং সেটার ভূমিকা কি জানি না, কিন্তু তার ভূমিকা যদি থেকে থাকে তাহলে তো মারাত্মক ভূমিকা। একটা ছোট্ট শব্দ, রুদ্রাক্ষ। সংস্কৃতের শব্দ, এটা মধ্যে দুটো শব্দ লুকিয়ে রয়েছে, রুদ্র আর অক্ষ। রুদ্র মানে শিব, অক্ষ চোখ। এবার দুটোকে মিলিয়ে অনেক সময় বলা হয় রুদ্রের চোখ। দেখুন, রুদ্রাক্ষর কাজ কি? বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, কিন্তু আমি যেটা জানি, যেটা বহুল প্রচলিত, সেটা হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে হিন্দু ধর্মে একটা অদ্ভুত ধারণা রয়েছে। রুদ্রাক্ষ প্রোটেকশন দেয়, রক্ষা করে। যখন শিব নাম করা হয় বা বৌদ্ধদের ক্ষেত্রে তারা যখন নাম জপ করেন তখন হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করেন। এবার এই প্রোটেকশনের বিষয়টা, সেটা কি হঠাৎ করে এই আজকে এই রকম সময় এসে অত্যন্ত নিশ্চিতভাবে সবার সামনে উঠে এলো? আজকে মনে হচ্ছে জানো তো এই কথাগুলো শুনলে কেউ বলবেন কি সব আজে বাজে বলছেন, আপনিও লাস্টে এই সমস্ত কথা বলছেন অমৃতাংশু। এই রুদ্রাক্ষ, এই সমস্ত নিয়ে আজকে ভাবনা চিন্তা করতে হবে। এই 2025-এ এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই রুদ্রাক্ষের ভরসাতে আমাদের বাঁচতে হবে। দেখুন, কে কিসে বাঁচবেন জানি না, কিন্তু সঞ্জয়, তিনি কি আজকে দাঁড়িয়ে এইটা মনে মনে ভাবছেন না, রুদ্রাক্ষই কি বাঁচিয়ে দিল আমায়? মনে মনে রুদ্রাক্ষ জপছিলেন কিনা জানি না, কিন্তু দেখুন এই প্রশ্নটা তো সঞ্জয়ই সবার সামনে তুলে ধরলেন। নিশ্চিত ফাঁসির দড়ির থেকে তাকে কি নামিয়ে আনলো রুদ্রাক্ষ? একেবারে শেষ মুহূর্তে খেয়াল করে দেখুন, রুদ্রাক্ষের প্রসঙ্গ তুলেছিলেন তিনি, সেজন্যই কি ফাঁসির দড়িটা এড়িয়ে যেতে পারলেন সঞ্জয় রায়? এলিওকার্পাস প্রজাতির গাছের শুকনো ফল, বীজ, প্রচলিত বিশ্বাসের ধারণা, সতীর দেহত্যাগের পর রুদ্র বা মহাদেবের চোখের জলের ফোঁটার থেকে যে গাছটা প্রথমে জন্মায় এবং তার থেকে এই বীজ, সেই বীজ ধারণ করলে শিবের প্রোটেকশন পাওয়া যায়, এটা নিশ্চিত সঞ্জয়ের মনের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। জানলেও ঘুরে বেড়াচ্ছে, অতটা হিস্ট্রি না জানলেও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সঞ্জয়ের যাবজ্জীবন, তাতে কার জয় কার পরাজয়, এই জয় পরাজয়ের হিসেব কষাটা কিন্তু খুব জরুরি। কারণ আমি না কষলে অনেকে কষতে শুরু করে দিয়েছেন। কেন জরুরি? কারণ রাজ্য শুদ্ধ মানুষ কি চেয়েছিলেন, তিলোত্তমার বাবা মা কি চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী কি চেয়েছিলেন? সবাই তো একটা জিনিসই চেয়েছিলেন, অপরাধীর সর্বোচ্চ সাজা, মানে মৃত্যুদণ্ড, ফাঁসি। কিন্তু নিম্ন আদালত কি রায় দিল? তিলোত্তমার ধর্ষণ আর খুনে একমাত্র অপরাধী বলে যাকে দোষী সাব্যস্ত করা হলো, কারণ তাকেই তো একমাত্র চিহ্নিত করেছেন তদন্তকারীরা, দুদল তদন্তকারী, রাজ্যের তদন্তকারী মানে পুলিশ এবং কেন্দ্রের তদন্তকারী মানে সিবিআই। তারপর সেই তাদের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত এবং তারপর তাকে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। এবার ক্যাপিটাল পানিশমেন্ট মানে সবাই ধরে নেন যে মৃত্যুদণ্ড, সবসময় সেটা নয়। এবার এই জায়গাটাতেই সব থেকে বড় প্রশ্ন, বিভিন্ন লোক বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, বিভিন্ন রকম মনে করছেন। আমরা কি মনে করছি? দেখুন, সঞ্জয় রায় যে কোনো না কোনোভাবে তিলোত্তমার এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত, সেটা নিয়ে তো কোনো সংশয় থাকার কথা নয়। তার কারণ যতই বেশ কিছু ফাঁক ফোকর থেকে থাকুক,
কোথাও ওই ময়নাতদন্তের রিপোর্টে কোনো একটা দেহরসে সেখানে তো সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে। যেভাবেই হয়ে থাকুক সঞ্জয় রায় তার ফলে কিছু না কিছুভাবে জড়িত। এবার যে জড়িত, যারা জড়িত, আমরা চেয়েছিলাম সববার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সবাই তাই চেয়েছিলেন। সুতরাং সঞ্জয় রায়ের শাস্তি পাওয়া উচিত, এটা নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে তার বাইরে আর কোনো প্রশ্ন থাকে কি? আমার ধারণা থাকে না, আছে। এবং আছে বলেই কি সঞ্জয় রায়ের করা এই অপরাধকে, যে অপরাধকে কেন্দ্র করে গোটা দেশ, গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, সে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে চিহ্নিত করল না কোর্ট। এবং সেই জন্যই তাকে কোথাও গিয়ে ফাঁসি দিল না। সবাই কেন ফাঁসি দিল না সেটা নিয়ে যেহেতু ভীষণ উত্তেজিত, সুতরাং এই বিষয়টাকে দেখতে হচ্ছে। দেখুন, এই গোটা বিষয়টায় সঞ্জয় রায়ের ভূমিকা নিয়ে কিন্তু আবার খেয়াল করে দেখুন, দুটো এজেন্সি নিশ্চিত করে দিয়েছে এক এবং একমাত্র অপরাধী সঞ্জয়। কলকাতা পুলিশ করেছে, তারপর সিবিআই করেছে, আর কারোর কোনো নামই ছিল না। সুতরাং চারপাশের লোকজনের যা ক্ষোভ বিক্ষোভ, যা এতদিন পর্যন্ত প্রশ্ন, সব কিছুর মূলেত্ব ছিল সঞ্জয়। কারণ আদালত বিচার করে তার সামনে পেশ হওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে। সে আদালতের সামনেই তথ্য প্রমাণ হিসেবে সঞ্জয় রায় ছিল। যাবতীয় তথ্য প্রমাণ তার বিরুদ্ধেই ছিল বলে বলা হয়েছিল। তাকেই আদালত দোষী বলে সাব্যস্ত করেছিল ওই তথ্য প্রমাণের ভিত্তিতে। সুতরাং মানুষ যেভাবে চাইছিলেন, তাহলে তো তার ফাঁসি হওয়ার কথা ছিল। এটা অবশ্যই বিচারকের চিন্তাভাবনা, বিচার ভঙ্গির ওপর নির্ভর করছে। কিন্তু বিচারক একে বিরলতম ঘটনা না বলে কোথাও কি একটা বিশেষ প্রশ্ন তোলার জায়গা রেখে দিলেন। দেখুন, মানুষ কি চাইছে তার ওপর কি বিচার নির্ভর করে? আপনারা বলতে পারেন। এবার এই প্রশ্নটা দুটো উত্তর, করে আবার করেও না। প্রথমে কেন করে না তার ব্যাখ্যায় আসি। উত্তরটা এক কথা হয়ে যাবে, বিচার নির্ভর করে তথ্য প্রমাণের ওপর, যেটা বলছিলাম এতক্ষণ। আদালতের সামনে যে তথ্য প্রমাণ হাজির হবে সেই অনুযায়ী বিচারক বা বিচারপতি তার রায় দেবেন। অতএব বিচার নির্ভর করে তদন্তের ওপর। এবার সেক্ষেত্রে কোথাও গিয়ে কেন্দ্র এবং রাজ্য একমত। ঠিক যেরকম আজকে মুখ্যমন্ত্রী মানে শাসক দলনেত্রী এবং বিরোধী দল নেতা সবাই একমত, কেউ খুশি নন। মুখ্যমন্ত্রী যার জন্য ঠিক করেছেন নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে অ্যাপিল করবে রাজ্য সরকার, কারণ প্রাণদণ্ড চাই। এবার আসি প্রথম কথায়। কি করে বলছি জনমতের ওপর বিচার নির্ভর করে? দেখুন, মানুষ তো সমাজবদ্ধ জীব, সামাজিক নিয়মকানুন মেনে চলে। লিখিত অলিখিত কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, সেগুলো সব সময় মাথায় রাখতে হয়। যেগুলো করার কথা নয় সেই কাজগুলো যদি হয়, তখন আইনের পরিভাষায় তাকে বিরলতম ঘটনা বলে, যেগুলো চট করে ঘটে না। এবং এই ধরনের বিরলতম ঘটনা, যার মধ্যে একটা অদ্ভুত নৃশংসতা, গোটা সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা থাকে, সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনায় ব্যাপারটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে আদালত চূড়ান্ত চরম শাস্তি দেয়, ফাঁসি। আইনের এখতিয়ারে সব থেকে কড়া যে সাজার কথা বলা হয়েছে সেটা। এবার বিরলতম অপরাধের ক্ষেত্রে এক্ষেত্রে বিচারক বা বিচারপতি এমনভাবে সেটা কার্যকর করার কথা বলেন যাতে ভবিষ্যতে আর কেউ সেই ধরনের অপরাধ আর করার সাহস না পায়। কারণ সমাজকে এই ধরনের বিরলতম অপরাধগুলোর থেকে দূরে সরিয়ে রাখাটাই বাঞ্ছনীয়, সেটা সমাজের ভালোর জন্য, মানুষের ভালো। এবার এই বিরলতম ঘটনাগুলোর ক্ষেত্রে মানুষও চায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আদালতও সেই চিন্তাভাবনার থেকেই পরিচালিত হয়। তাহলে এই পাবলিক সেন্টিমেন্টের দাম সেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে নিম্ন আদালত দিল না কেন? তিলোত্তমার ধর্ষণ আর খুনের মামলায় জনমতের গুরুত্বটাকে বিচারকের কাছে প্রাধান্য কেন পেল না? এমন কোনো মানুষ তো আশেপাশে খুঁজলেও পাওয়া যাবে না যে যিনি চাননি সরকারি হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে যে
ধর্ষণ আর খুন করেছে তার মৃত্যুদণ্ড হোক। এত বড় ঘটনা একা করতে পারে না কেউ। একা যদি করতো, সঞ্জয় রায় রাতারাতি দেওয়াল ভাঙেনি, সঞ্জয় রায় সমস্ত লোপাটি করেনি, ও লাশকে তুলে নিয়ে ঢেকে দেয়নি, এগুলো একা পারা যায় ভাই বলো তো? একা পারা যায়? কথাগুলো কে বলছেন? কথাগুলো একজন সাধারণ নাগরিকের। প্রশ্নগুলো আম জনতার। যে প্রশ্নগুলো ক্রমশ বুদবুদের মতো উবে যাচ্ছিল, যে দাবিগুলো দুর্গোৎসবের পর উধাও হয়ে গিয়েছিল, সেগুলো ফের আরও একবার উঠল, ঠিক সেই আগের মতো। আর কবে? শিয়ালদা আদালত আজ চরম শাস্তি দিল না, ফাঁসির নির্দেশ মিলল না। এই না মেলা থেকেই ফের একবার আওয়াজ উঠল জাস্টিসের। শেষ হইয়াও হইল না শেষ বিচারের দাবি। এত বড় ক্রাইম করা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে কিছু হয়তো সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে। পুলিশ, কলকাতা পুলিশ যে লাইনটা বেঁধে দিয়েছিল, সেই লাইনে সিবিআই তদন্ত করেছে এবং সেই তদন্তটাকে প্রহসনে পরিণত করেছে। প্রহসন। তিলোত্তমার পরিণতির পর পুলিশি তদন্তকে এভাবেই দেখেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তদন্তকে বিপথে চালিত করার অভিযোগ তুলেছিলেন তিলোত্তমার বাবা মা। এদিন সর্বোচ্চ শাস্তি হলে অভিযোগগুলোও কি চিরতরে হারিয়ে যেত? কেন মৃত্যুর কারণ নিয়ে শুরুতে ধোঁয়াশা ছিল? কেন প্রথমে সুইসাইড বলা হয়েছিল? কেন তড়িঘড়ি এফআইআর হয়নি? কেন ক্রাইম সিনের অকুস্থল ভাঙতে হয়েছিল? কেন আরজি করেই পোস্টমর্টেম করা হয়েছিল? সত্যিই কি তড়িঘড়ি শেষকৃত্য করা হয়েছিল? দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন উপেক্ষা করা হয়েছিল? ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন ছিল না? তাহলে নৃশংসভাবে শ্বাসরোধ করে খুন ধর্ষণ কোথায় হয়েছিল? কেন ঘটনার দিন তড়িঘড়ি বিরূপাক্ষরা পৌঁছেছিলেন ঘটনাস্থলে? কেন, কিভাবে, আর কবে? প্রশ্নগুলো তদন্তের নৌকায় চেপে পৌঁছেছিল আদালতেও। 164 দিন প্রশ্নগুলো ভাসতে ভাসতে একটা তীরে এলো। আদালত থেকেই কার্যত প্রশ্নগুলো ফের একবার ফিরে এলো। জাস্টিস চেয়ে ফের স্লোগান শুরু হলো। ফের একবার ছাই চাপা আগুনে উল্কি পড়ল। তিলোত্তমার ন্যায় বিচার এখনো বাকি, ফের একবার বলে উঠলেন অনেকেই। এর মধ্যে অনেক প্রভাবশালী চিকিৎসকের মধ্যে এর পেছনে রয়েছে, যাদের লুকিয়ে রাখার জন্য, যাদের আড়ালে রাখার জন্য আজকে একা সঞ্জয়কে দেখানো। অবশ্যই একটা স্টেপ আমরা এগিয়েছি, কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। আমরা মনে করি যে প্রশ্নগুলো আমাদের আছে, এই প্রশ্নের সঙ্গে যে সায়েন্টিফিক ল্যাবরেটরি রিপোর্টগুলো আছে, সেগুলোকে নিয়ে আমরা একত্রিত করে আবার হায়ারতম কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা যাব। বিচারের প্রথম ধাপ তো বলা যেতে পারে শুধু সঞ্জয় রায়ের ক্ষেত্রে, কিন্তু বাকি ক্রিমিনালরা তো ধরা পড়েনি। তারা যতদিন না সামনে আসছে ততদিন তো প্রথম ধাপও কমপ্লিট নয়। দেখুন, আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বিশ্লেষণ করে বা পর্যবেক্ষণ করে দেখা গেছে কয়েকটা বিষয় উঠে এসছে, যেগুলো বিচারপতি খুব সুস্পষ্টভাবে জানিয়েছেন, এবং সে বিষয়গুলো এমন যেগুলো নিয়ে কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। প্রথমত, বিচারপতি সুনির্দিষ্টভাবে তার রায়ে জানিয়ে দিয়েছেন যে সমস্ত তথ্য প্রমাণ থেকে নিশ্চিত যে এই অপরাধ একজন ঘটিয়েছে। এবার এইটা কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট ছিল। এই এতগুলো মানুষের কথা শুনলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের সবার বক্তব্যের মধ্যে কিন্তু এই বিষয়টা লুকিয়ে ছিল যে শুধু সঞ্জয়, সংশয় আছে। এটার জন্যই তারা কেউ এই একটা শাস্তির সিদ্ধান্তে, দেখুন সে শাস্তির মধ্যে যাবজ্জীবনের বদলে ফাঁসি হবে এটা একদল নিয়ে যেমন ভাবছেন, আরেক দল ভাবছেন যাই হোক, মানে শুধু একজনেই পুরো ব্যাপারটা কেন থেমে থাকলো। সেই জায়গার থেকেই বিচারপতির এই পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিচারপতির এই পর্যবেক্ষণের শব্দবন্ধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত তথ্য প্রমাণ থেকে নিশ্চিত এই অপরাধ একজন ঘটিয়েছে। যে যে তথ্য প্রমাণ বিচারপতির সামনে এসেছিল তার ভিত্তিতে বিচারপতি নিশ্চিত হয়েছেন একজন এই অপরাধ ঘটিয়েছে। দ্বিতীয়ত, এই যে বলা হচ্ছিল না যে স্যাম্পলের মধ্যে অনেক মানুষের ডিএনএ পাওয়া গেছে আরও সঞ্জয় এবং তিলোত্তমা ছাড়াও, তার ব্যাপারে বিচারপতির বক্তব্য পর্যবেক্ষণ। একাধিক ডিএনএর অস্তিত্ব থাকার কারণ পোস্টমর্টেম ঘরের অব্যবস্থা, মানে এটার ক্ষেত্রেও একটা ব্যাখ্যা তিনি দিয়ে দিয়েছেন। এবার পোস্টমর্টেম ঘরের যদি অব্যবস্থা থেকে থাকে, সেই অব্যবস্থার মধ্যে কিছু পার্টটাকে অব্যবস্থার শিকার বলে ধরে নিতে যদি হয়, অর্থাৎ এই এত মানুষের তার মধ্যে ডিএনএ থাকাটাকে,
তাহলে সেই অব্যবস্থার শিকার বা সেই অব্যবস্থার ফলে আরও কিছু ঢুকে পড়েছে কি না, সেই ব্যাপারটা হয়তো তাহলে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। তৃতীয়ত, আরেকটা যে বিষয়টা নিয়ে সংশয় ছিল, যেটা নিয়ে তার তিলোত্তমার বাবা মা বারবার সরব হয়েছেন বা এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন, ওই ঘরটাই কি, ওই সেমিনার রুমটাই কি অকুস্থল? ওখানেই কি তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল? যদি তাই হয় তাহলে সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই কেন? যে মেয়েটার শরীরে নৃশংস এতগুলো একাধিক 28খানার মতো আঘাত রয়েছে, তার মানে তো চট করে এরকম হওয়ার কথা নয়। তার কোনো ছাপ কেন ওই সেমিনার রুমে নেই? কেন সব কিছু পরিপাটি করে সাজানো গোছানো পুরো বিষয়টা? তাহলে কি অন্য কোথাও একটা 8 তলার ঘরের কথা এসেছিল, সেখানে কি, সেখানে দরজা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, সেখানটাকে খোঁজ খবর করা হয়েছে কি? এই প্রশ্নগুলো কিন্তু উঠছিল বিভিন্ন তরফ থেকে। ফলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে এই যে বিভিন্ন প্রশ্নগুলো সব মানুষের মনে ঘুরে বেড়াচ্ছিল, সেইগুলোকে প্রত্যেকটাকে তার সামনে জমা পড়া তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার করে দেখেছেন, খতিয়ে দেখেছেন বিচারক, এবং তার ভিত্তিতে তিনি রায়টা দিয়েছেন। তাহলে এই যে তিলোত্তমার বিচারের দাবিতে এত মানুষ আবার পথে নেমে পড়লেন, এত মানুষের মনে আবার প্রতিবাদের আগুন জ্বলে উঠল, তাদের মতামতকে আদালত কি গুরুত্ব দিতে পারল না? দিল না কেন? আদালত ফাঁসির অর্ডার না দেওয়াতে এই কি হলো সেটা তো বুঝতেই পারছেন। আর কবে এই প্রশ্নটা উত্তর আস্তে আস্তেও তার মানে এলো না, আবার ওই জন্য আর কবে শুরু হয়ে গেল। এবার যেখানে সুনিশ্চিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারক, যেখানে তিনি সমস্ত সংশয়গুলোর একটা উত্তর খুঁজে পেয়েছেন এই তথ্য প্রমাণের ভিত্তিতে, তারপরেও যখন তিনি একটা চূড়ান্ত এরকমভাবে, যেটা মানুষজন চাইছিল, এবার বলতেই পারেন যে মানুষ কি চাইলো তাই দিয়ে পুরো ব্যাপারটা কেন হবে, বারবার এটা বলছি, কিন্তু এটা সমাজ জীবনে যে বিরাট একটা ধাক্কা দিয়ে গেছে, যেভাবে প্রশ্ন উঠেছে যে একজন ডাক্তার হাসপাতালের ভেতরে যদি নিরাপদ না হন, তাহলে একজন তো তার বাড়িতেও তিনি নিরাপদ হবেন না। গোটা সমাজের মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, এই গোটা বিষয়টা নিয়ে উদ্বেলিত হয়ে উঠেছিলেন, রাস্তায় নেমেছিলেন, তার মানে কোথাও গিয়ে সমাজ জীবনে বিরাট একটা প্রভাব ফেলেছিল। তাহলেও কেন ফাঁসি হলো না, এটাই ভাবছেন তো? দেখুন, বিচারের দাবিতে আন্দোলন শেষ হইয়াও যে শেষ হইল না, সঞ্জয় রায় অপরাধী সাব্যস্ত হওয়ার পরেও একাই অপরাধী কিনা সেটা বিচারপতি তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পর্যবেক্ষণ দেওয়া সত্ত্বেও মৃত্যুর কারণ, জায়গা নিয়ে সংশয় যেগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ বিশ্লেষণ করা সত্ত্বেও সবার মনের প্রশ্ন তো নিরসন হলো না। এখনও তো অনেক বক্তব্য চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কেন হাসপাতাল থেকে তিলোত্তমার বাড়িতে বলা হয়েছিল যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে? কেন তড়িঘড়ি এফআইআর করা হয়নি? কেন ক্রাইম সিনের অকুস্থল ভাঙতে হয়েছিল? কেন আরজি করে পোস্টমর্টেম করা? কেন বাবা মায়ের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি দেহ করার ব্যবস্থা হয়েছিল? এবং সব থেকে বড় কথা, যেটা বিচারপতি পর্যবেক্ষণে বলেছেন, পোস্টমর্টেম ঘরের অব্যবস্থার কথা বলেছেন, কিন্তু তার মানে তিনি ওই কন্টামিনেশন, অর্থাৎ কোথাও গিয়ে পোস্টমর্টেমে যে সমস্ত দেহ রস আছে সেইগুলোর মধ্যে কিছু গণ্ডগোল হয়েছিল, এটা তো স্বীকার করে নিয়েছেন। তাহলে সব কটা প্রশ্ন তো কোথাও গিয়ে জিয়ে রইল। এই জিয়ে রাখাটা, এটাও কি কোথাও গিয়ে ওই রায়ের মধ্যে লুকিয়ে রয়েছে? ভালো করে খেয়াল করে দেখুন, যেখানে ফাঁসির সিদ্ধান্ত হয়ে গেলে শাসক বিরোধী সব দলের মনোমত একটা সিদ্ধান্ত হয়ে যেত, যেখানে অসংখ্য মানুষ তারা মেনে নিতেন যে যাজ্ঞে যাকে পাওয়া গেছে তাকে তো একটা চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে, সেগুলো কোনোটা হলো না। কেন? ভবিষ্যতে একটা আরও কিছু পাওয়া যাওয়ার রাস্তা বা পুরো জিনিসটা যাচাই করার রাস্তা কি খুলে রাখলো নিম্ন আদালতের রায়? ভাবতে হবে
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন, বললাম তো যে তিনি উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালতে গেলে উচ্চ আদালতের তো আরও কিছু বক্তব্য থাকবে, তদন্ত চলবে, তার মানে এটা আর একটা পয়েন্ট। এবার তদন্ত যদি চলে, আজ থেকে বেশ অনেক দিন পরে হয়তো কোনো কিছু পাওয়া যেতেও পারে, আমরা জানি না, নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায়, যদি জানা যায় যে সত্যি অতটা অপরাধী নয় এই সঞ্জয় রায়, হতেও তো পারে। সিবিআই তদন্ত চালিয়ে একটা জায়গায় পৌঁছলো, তাহলে তখন তো যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো আর নতুন কিছু হওয়ার ছিল না। এবং সব থেকে বড় কথা, যদি তদন্ত চালাতে ভবিষ্যতে আরও এক এবং একমাত্র যে সাক্ষী অকুস্থলের সঙ্গে যার সম্পর্ক পাওয়া গেছে, সরাসরি পাওয়া গেছে বলে কোথাও গিয়ে পুলিশ এবং সিবিআই বলেছে, সেই সঞ্জয় রায়, তাকে ফের একবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে। ফাঁসি হয়ে গেলে তো সে রাস্তাও বন্ধ হয়ে যেত, এখন কিন্তু সেই রাস্তাটাও খোলা রইল। বললাম না, এই রায় কি আসলে শেষ হইয়াও হইল না শেষের একটা ইঙ্গিত? এই রায় কি আসলে একটা ছোট গল্পের উপন্যাস হয়ে ওঠার একটা সম্ভাবনা? এবং সেটা যদি হয়, লম্বা প্রক্রিয়া। সুতরাং কিছু কথা আরও তো বলতেই হবে, যে কথাগুলো আজকের প্রেক্ষাপটে, আজকের দিনে না বললেই নয়। দেখুন, শিয়ালদা কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে ফিরে যাওয়ার পথে সঞ্জয় রায় মুচকি মুচকি হাসছিলেন কি না জানি না, কিন্তু আজকে তার নিজের পিঠ চাপড়ানোর ইচ্ছে তো হতেই পারে, উড়িয়ে দেওয়া যায় না। খেয়াল করে দেখুন, 9ই আগস্ট তিলোত্তমার ওই ধর্ষণ আর খুনের ঘটনাটা ঘটেছিল, আর 10ই আগস্ট রাতে কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। আর পরের দিন প্রেস কনফারেন্স করেছিলেন কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কি বলেছিলেন? বলেছিলেন তারা তথ্য প্রমাণ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং সব কিছু দেখে তারা নিশ্চিত সঞ্জয়ই এই কাণ্ডটা ঘটিয়েছে, সেই কালপ্রিট। বিনীত গোয়েল বলেছিলেন, আরজিকর হাসপাতালের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি, এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট মেডিসিনের সামনে যে ওই ডিপার্টমেন্টের সামনে যে সেমিনার রুম আছে যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘর থেকে পাওয়া ছেঁড়া ব্লুটুথের টুকরো, এই সব কিছুর সাহায্যে তারা ধরতে পেরেছেন কে অপরাধী। অপরাধী সঞ্জয় রায়। আজকে এই ঘোষণার দিনেও সেই সঞ্জয় রায় কি করল? শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের সামনে আজকেও সঞ্জয় বলেছে তাকে ফাঁসানো হচ্ছে, সেই অপরাধ করেনি। প্রথম থেকে শেষ পর্যন্ত সেই একটাই কথা বলে যাচ্ছে। বিচারক কিন্তু বলেছিলেন যা তথ্য প্রমাণ তার সামনে এসছে তাতে কিন্তু সঞ্জয়ের কথা টিকছে না। সঞ্জয়ের আইনজীবী ঘটনাটাকে বিরলতম নয় এটা বলার পর সিবিআই আইনজীবী সেই দাবি ভুল প্রমাণ করতে যুক্তি সাজিয়েছেন, তাতেও কিন্তু সঞ্জয় বিচলিত হয়নি। কোর্টরুমে শেষ পর্যন্ত এই ফাঁসানোর তত্ত্বেই সঞ্জয় আঁকড়ে ছিল। এবং খেয়াল করে দেখুন, শেষ মুহূর্তে সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ অবতারণা করা, যেটা সে এতদিন পর্যন্ত এত কিছুর মধ্যে তুলে ধরেনি, হঠাৎ কেন রুদ্রাক্ষের স্মরণ নিয়েছিল? ভাবার বিষয়। কিন্তু কেউ কি তাকে বুঝিয়েছিল? এই রুদ্রাক্ষের মাধ্যমে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয়নি আমরা সেটা জানি। ধর্ষণ আর খুনের আসামি কলকাতা পুলিশের পর সিবিআই তদন্ত, যার বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করে ফেলেছে বলে বলছে, 9ই আগস্ট থেকে 20শে জানুয়ারি পর্যন্ত যাকে ছাড়া আর একজনও এই অপরাধে অভিযুক্ত নয় বলে তদন্তকারীরা চিহ্নিত করতে পেরেছেন কিনা জানি না, মানে অন্তত আদালতের সামনে তো সেগুলো আসেনি। সেই সঞ্জয় রায় কিছুতেই তার সামনে দোষ কবুল করছে না বলে বিচারক অবাক হয়েছিলেন কিনা সেটা অবশ্য জানার উপায় নেই, কিন্তু সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কারণ তিলোত্তমার সঙ্গে যা হয়েছে সেটাকে তিনি বিরলতম ঘটনা বলতে রাজি নন। বিচারক অনির্বাণ দাস রায় পড়ে শোনাতে গিয়ে নিজেই তো সে কথা বলেছেন, এটাকে বিরলতম ঘটনা বলে তার মনে হচ্ছে না। তাই তার যা মনে হচ্ছে তাই তিনি করেছেন। কিন্তু কি করেছেন
সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। বিচারক কিন্তু আগের দিনও বলেছেন সঞ্জয়ের বিরুদ্ধে যে যে অভিযোগ প্রমাণিত হচ্ছে তাতে ন্যায় সংহিতা অনুযায়ী তার ফাঁসির সাজাও হতে পারে। তারপরেও যে বিচারক তাকে ফাঁসিতে ঝোলালেন না, এটা শোনার পর সঞ্জয়ের মনে হতেই পারে যতই পুলিশ প্রশাসন, সিবিআই, পাবলিক, মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতা সবাই তাকে দোষী বলে মনে করুক, আদালত যতই তাকে দোষী বলে প্রমাণ করুক, এই যে শেষ পর্যন্ত নিজের মুখে দোষ স্বীকার করলো না, তাতেই আপাতত তার প্রাণটুকুনি বেঁচে গেল। কিন্তু তার অপরাধ যে বিরলতম নয়, বিচারকের এই একটা কথায় তো বিতর্কের হাইওয়েও খুলে গেল। সেটা খেয়াল করে দেখুন। দেখুন অনেকগুলো প্রশ্ন বারবার কিভাবে এই বিষয়টাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে আপনাদের সামনে, সেগুলো তুলে ধরছিলাম। ধরুন যখন সিবিআই দায়িত্ব নিয়েছিল তার আগে কলকাতা পুলিশ বলেছিল, বিনীত গোয়েল বলেছিল, বললাম সব তথ্য প্রমাণ তাদের হাতে এসে গেছে, তারা নির্দিষ্টভাবে জানেন এই কাজটা এক এবং একমাত্র এই সঞ্জয় রায় করেছে। এবার সিবিআই দায়িত্ব নিয়ে কি বলল, তারা 5 দিন পর যখন দায়িত্ব পেয়েছে তখন সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে এবং তথ্য প্রমাণ লোপাটের দায়ে তারা তালার থানার ওসি এবং আরজি করের প্রিন্সিপালকে তারা গ্রেফতার পর্যন্ত করেছে। এবার তারপর এত কিছুর পর তারা তাদের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট দিতে পারলো না এবং আদালতের সামনে একমাত্র সঞ্জয়কেই তুলে ধরলো, এর বাইরে আর কিছু তুলে ধরতে পারলো না। তাহলে যে কাজটা পুলিশ করেছিল সেই কাজটাকেই তারা সেকেন্ড করলো, তাকেই সমর্থন করলো। তাহলে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলেছিল, এই যে দুজনকে ধরা হয়েছিল, সব মিথ্যে, বেকার, আইওয়াস। প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং এই প্রশ্নগুলো সত্যি কথা বলতে কি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শিয়ালদা আদালতের বিচারকের মনে কোনো সংশয় আছে কিনা যার জন্য এই বিরল ঘটনা তাকে বলতে রাজি হননি, এই প্রশ্নও তো ছড়িয়ে পড়েছে। এবং যত এই বিষয়গুলো ছড়াবে তত বেশি এই বিষয়টা কিন্তু লোকের মনে চাপ সৃষ্টি করবে, যেটা ভবিষ্যতে অনেক দূর গোটা ব্যাপারটাকে জলটাকে গড়িয়ে নিয়ে যেতে পারে। আদালতের বিচারক তাদেরকে তো বিশ্বাস করতে হয় বা ভরসা রাখতে হয় তদন্তকারী সংস্থার রিপোর্টের ওপর বা তাদের তদন্তের ওপরে। সেটা পুলিশ হোক, সিবিআই হোক, সিআইডি হোক, যে কোনো তদন্তকারী সংস্থা বা ইনভেস্টিগেশন এজেন্সি, সেই ইনভেস্টিগেটিভ এজেন্সি যে তদন্ত করে সেই তদন্তের ওপর আদালতকে ভরসা রাখতে হয়, আদালত সেই অনুযায়ী প্রসিড করে। এখন একটা এন্টায়ার তদন্ত যদি এতটা বোগাস, বচটাপ, পারফাংটারি, মানে এই শব্দ আমরা ব্যবহার করতেই পারি, যদি এরকম ধরনের একটা তদন্ত হয়ে গিয়ে থাকে, তাহলে সেই তদন্তের ওপর দাঁড়িয়ে একটা আদালত সেটাকে বিরল থেকে বিরলতম ঘটনা আখ্যা দেবে নাকি বিরল থেকে বিরলতম তদন্ত আখ্যা দেবে, সেই প্রশ্নটা বারবার রয়ে যায়। আমরা এই রায়ে খুশি নই, আমরা মনে করি এটা বিরল থেকে বিরলতম ঘটনা। সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলতম ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। তৃণমূল এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে, আর কিছু নয়। তৃণমূল পলিটিক্যালি ব্যবহার করছে এবং পলিটিক্যালি ব্যবহার করে এখান থেকে বাঁচার চেষ্টা করছে। আমার মনে হয় উচ্চ আদালতে গেলে আমরা অন্য রকমের রায় পাবো। সিবিআইয়ের উচিত উচ্চ আদালতে যাওয়া। সিবিআই যে কাজটা করেছে 5 মাস ধরে ক্যালকাটা পুলিশের কাছ থেকে নিয়ে, সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে এটা বিরলতম ঘটনা নয়। সে জজ যখন কোনো রায় দিচ্ছেন তখন যে তথ্য প্রমাণ তার সামনে তুলে ধরা হচ্ছে তার উপরে বেস করে জজ সাহেব কোনো রায় দেন। আমার তো মনে হয় সিবিআই যে হেফাজতে যতদিন সঞ্জয় রায় ছিল, পুলিশ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কীরকমভাবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। সত্যি কথা বলতে কি সিবিআই কোনো সময় আমাদের তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো কথাই আজ পর্যন্ত বলেনি। সুকান্ত মজুমদার বলছেন হায়ার কোর্টে যাওয়ার কথা, মানে উচ্চ আদালতে গেলে সঞ্জয়ের ফাঁসির আদেশ হলেও হতে পারে বলে তার মনে হচ্ছে। নিম্ন আদালত আজ ফাঁসির আদেশ দিলে তো তখনও উচ্চ আদালতে যাওয়ার রাস্তাটা খোলা ছিল। লোয়ার কোর্টের নির্দেশ হায়ার কোর্টে চ্যালেঞ্জ করা যায়, এটা তো নতুন কোনো বিষয় নয়। কথা হচ্ছে যে তথ্য প্রমাণ দেখে বিচারক আজ কারাদণ্ডের নির্দেশ দিলেন, সেই তথ্য প্রমাণগুলোই তো সুপ্রিম কোর্টে পেশ হয়েছে। শিয়ালদা কোর্টের রায় যদি কেউ চ্যালেঞ্জ করেন তাহলে তো এই তথ্য প্রমাণগুলোই বিচারপতিদের আবার খতিয়ে দেখতে হবে। তাহলে সমস্যাটা আদালতে নাকি সমস্যাটা তদন্তে? সুকান্ত মজুমদারের পক্ষে তদন্তের দোষ স্বীকার করাটা একটু মুশকিলের, কারণ এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই কেন্দ্রীয় এজেন্সি,
কেন্দ্রের এজেন্সি ভুল করেছে, এ কথাটা বিজেপি নেতারা কি করে বলবেন? তাই কলকাতা পুলিশ একা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা যারা বলেছিলেন পুলিশ কাউকে আড়াল করছে, সেই বিজেপি নেতারা সিবিআই তদন্তভার নেওয়ার পরে ভুল করেও কিন্তু আর ওই পথে হাঁটেননি। কিন্তু তারা তদন্ত নিয়ে প্রশ্ন না তুললেও তারা আলটিমেটলি কোথাও গিয়ে রায়টা নিয়ে তো প্রশ্ন তুলছেন। অর্থাৎ তদন্ত যা হচ্ছে ঠিক হচ্ছে, রায়টা আরও কঠোর হবে, ফাঁসি, এর বাইরে কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন, তদন্ত নিয়ে কোনো প্রশ্ন নেই, ফাঁসি। দেখুন, সোজা সাপটা দুটো বিষয়। ফাঁসির এই দাবি তোলা, এটা সাধারণ মানুষের মধ্যে থেকে যেটা উঠেছে সেটা আবেগ, ভেতর থেকে যা জমছে ক্ষোভ, সেগুলো বহিঃপ্রকাশের রাস্তা। এটা কোথাও গিয়ে মেনে নিতে না পারাটা সাধারণভাবে মানুষ, আমরা যা যা বলি সাধারণ মানুষ সেইভাবেই বলা। শাসক দল তারা যখন ফাঁসির আদেশ দেওয়ার কথা বলছে তখন তো সেটা তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টান্স সেইটার সাথে সঙ্গতিপূর্ণ। এক, তাদের পুলিশ ধরে দিয়েছিল, এই এতগুলো জায়গায় পুলিশ ফাঁসির ব্যবস্থা করে দিয়েছে, আরও একটা এটাও করে দিত, ধরে ফেলেছিল তো, পুলিশ ধরে ফেলেছে, একদম ঠিক লোককে ধরেছে। ফাঁসিটা কেন দেওয়া হলো না? তা সিবিআই তদন্তটা ঠিক মতো করে তাদের পয়েন্টসগুলো ঠিকভাবে সাজাতে পারেন। পরিষ্কার মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে পুরো দলীয় লাইন বা তার যে লাইন এই গোটা ঘটনায়, সেটাই পরিষ্কার। প্রথম দিনই তো তিনি ফাঁসির দাবি তুলেছিলেন। এবার বিজেপির ক্ষেত্রে এই ফাঁসির দাবিটা তোলা কেন? খেয়াল করে দেখুন, তদন্ত বা অন্য কিছু নিয়ে বিশেষ কিছু তারা বলছে না। তার কারণ এই মামলাটার থেকে তাদের বিশেষ কিছু পাওয়ার নেই, ফলে তারা এটা নিয়েও বিশেষ মাথা ঘামাচ্ছে না। কিন্তু রাজনৈতিক নেতাদের নিজেদের জায়গাটা থাকলেও তদন্ত নিয়ে প্রশ্ন তোলা লোকের তো অভাব নেই। সিবিআই কেস সাজাতে পারেনি, সিবিআই আদালতকে ফাঁসির নির্দেশ কার্যকর করার পথে নিয়ে যেতে পারেনি, এগুলো আলাদা ব্যাপার। তদন্তটা ঠিকমতো হয়েছে কি, এই প্রশ্নটা কিন্তু সবাই তুলছেন। মুখ্যমন্ত্রী আজ মুর্শিদাবাদে গেছিলেন, যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাতে কিন্তু মনে হচ্ছিল তিনিও নিশ্চিত ছিলেন সঞ্জয়ের ফাঁসি হবে, চাইছিলেন। কিন্তু কোর্ট ফাঁসির নির্দেশ দিল না দেখে মুখ্যমন্ত্রীও তো বললেন পুলিশের হাতে তদন্ত থাকলে সঞ্জয়ের ফাঁসির নির্দেশই হতো। অর্থাৎ কোথাও গিয়ে ফাঁসিটা ভীষণভাবে চাইছিলেন। এবং খেয়াল করে দেখুন, ফাঁসিটা যদি দাবিটা পূরণ হয়ে যায় বা হয়ে যেত এই নিম্ন আদালতে, তাহলে কিন্তু এই গোটা বিষয়টার চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যেত। ভুলে যাবেন না, সঞ্জয় এখন পর্যন্ত এই গোটা বিষয়টার একমাত্র জীবিত, কোথাও বলবো মিসিং লিঙ্কগুলো সংযোগকারী। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের ওপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। তার বিচার পায়নি, আজকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। ওর বাবা মাকে, আমার মেয়ে পায়নি, ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে। রাজ্য সরকারের হাতে যে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো হতো হতো, হাইকোর্টে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করার চান্স দিল না। আরও আছে গ্রেটার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? ব্লাডি ক্রিমিনাল থেকে ধর্ষণ করেছে, খুন করেছে, তার ফাঁসির সাজা হবে না, এটা বিরলতম নয়। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যে ঘটনাগুলি ঘটেছিল তাতে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে, ওটা সিবিআই এর হাতে। এখন সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা, কলকাতা হাইকোর্টে গিয়ে এই রায় চ্যালেঞ্জ করে ফাঁসি চাইবে কিনা, এটা সিবিআই এর বিষয়। দেখুন, দুটো কথা। প্রথমত, তিলজলা, আরামবাগ, মাটিগাড়া, গুরাব, জয়নগর আর ফারাক্কা, প্রত্যেকটা জায়গায় নাবালিকাদের ধর্ষণ আর খুন হয়েছিল। পক্সো আদালত প্রত্যেকটা ঘটনাতেই দোষীদের মৃত্যুদণ্ড দিয়েছে আর প্রত্যেকটা তদন্তই পুলিশ করেছে। ঠিক
তাই তৃণমূলের নেতা নেত্রীরা বলতেই পারেন যে তিলোত্তমার তদন্ত পুলিশের হাতে থাকলে পৃথক ফল হতো না, এক যাত্রা একই ফল হতো। ওই যে ফিরহাদ হাকিম বললেন, আমার মেয়ে বিচার পায়নি পায়নি পায়নি, জোর দিয়ে বললেন। কিন্তু দেখুন, এই প্রত্যেক জায়গার ঘটনাগুলো যে ঘটেছে এটা কেউ বলছেন না। গত 5 মাসে আরজিকরকে ধরলে 7টা ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে রাজ্যে। সব থেকে বড় কথা, আজকেই এত কিছুর পরেও দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ক্লাস 8-এর ওই ছাত্রী 12 দিন ধরে নিখোঁজ ছিল। আজ এক স্থানীয় কৃষক মাঠে ট্রাক্টর চালানোর সময় মাটির থেকে তার দেহটা উঠে আসে। ভাবতে পারছেন? এক্ষেত্রেও তো সন্দেহ যে ধর্ষণ করে খুন করার পরেই মেয়েটার দেহটা অপরাধী পুঁতে দিয়েছিল। এই সবগুলো কি অন্য রাজ্যে ঘটছে, এ রাজ্যে নয়? এবং খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দিয়ে শাসক দল একটা দিককে পুরো অফ করে দিচ্ছে, আর একটা দিক অন করে দিচ্ছে। অফ কোন জায়গাটায় করে দিচ্ছে? সুনিশ্চিতভাবে অফ করে দিচ্ছে যে এই ঘটনায় আর কেউ কোনোভাবে জড়িত নন, এই ঘটনার আর কোনো তদন্ত, এর পেছনে অন্য কিছু থাকা, ষড়যন্ত্র, এ সমস্ত বিচার্য হওয়া উচিতই না, ওটা ভুলে যান। অথচ দেখুন, তিলোত্তমার বাবা মা শুধু ওই ওষুধ টষুধ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তার মেয়ের প্রতিবাদী হওয়ার ঘটনা ঘটেছিলেন। ডাক্তাররা যারা সব থেকে ভালো বোঝেন এগুলো, তারা সবাই বারবার বলেছেন একজনের পক্ষে এই সমস্ত কিছু করা সম্ভব না। এবং বিচারপতি তিনি নিজে ওই স্যাম্পল কন্টামিনেশনের কথাটা তার পর্যবেক্ষণে বলেছেন, যদিও বলেছেন সেটা ওই ময়নাতদন্ত কক্ষের সেখানের অব্যবস্থার জন্যে হয়েছে। সুনিশ্চিত করে বলা যায় এই রকম তথ্যগুলোকে, জাস্ট মনে হচ্ছে। কিন্তু শাসক দল এই যাবতীয় প্রশ্নকে একদম মুছে দিচ্ছে, ওগুলো নিয়ে আর কোনো কথা নেই। কথাটা কোনখানটা নিয়ে বলতে হবে, ফাঁসিটা হচ্ছে কি হচ্ছে না, শুধু ওই একজনের ওপর পুরো কনসেন্ট্রেট করতে হবে, তার বাইরে আর কিচ্ছু তদন্ত করে দেখা চলবে না। কারণ এটা একদম খুব সিম্পল একটা ঘটনা। একটা অপরাধী, একটা ক্রিমিনাল, সে একজনকে পেয়েছে, মহিলাকে, সে হোক হাসপাতালের ডাক্তার, তার হাসপাতালের ভেতরেই তার পাশবিক প্রবৃত্তি জাগ্রত হয়েছে, সে ধর্ষণ করেছে, খুন করেছে, শেষ, ফাঁসি দিয়ে দাও, পুরো চ্যাপ্টারটা থেমে যাক। এতগুলো ঘটনা ঘটেছে, এতগুলো প্রশ্ন উঠেছে, এসব নিয়ে কোনো প্রশ্ন নয়। দ্বিতীয়ত, কলকাতা পুলিশের হাতে থাকলে এক্ষেত্রেও ফাঁসি হতো, হয়তো হতো। কামধুনির তদন্ত তো পুলিশই করেছিল, সেই কথাটা কি তৃণমূল নেতারা ইচ্ছে করে ভুলে গেলেন নাকি ভুলিয়ে দিতে চাইলেন? কামধুনির ধর্ষণ খুনে নিম্ন আদালতও তো ওই ফাঁসির নির্দেশই দিয়েছিল, কিন্তু হাইকোর্টে গিয়ে কী হলো? নিম্ন আদালত যে 6 জনকে দোষী বলে চিহ্নিত করেছিল, যে 6 জনের মধ্যে 3 জনের ফাঁসি আর 3 জনের যাবজ্জীবন দিয়েছিল, তাদের প্রত্যেকেরই তো সাজা কমে গেছিল হাইকোর্টে। এটা কেন হয়েছিল? কারণ হাইকোর্ট তীব্র ভাষায় পুলিশের এই তথ্য প্রমাণকে নিন্দা করেছিল, বলেছিল অসংখ্য ফাঁক ফোকর আছে পুলিশের পেশ করা এই তথ্য প্রমাণের মধ্যে। মানে পুলিশ তদন্ত করে সঠিক তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। এই যতগুলো এখন অবধি নিম্ন আদালতেই যে পরপর যেগুলোর কথা তৃণমূল নেতারা বলছেন, সেগুলো কিন্তু নিম্ন আদালতে যেগুলো ফাঁসি হয়েছে, এই যেরকম তারা এই সঞ্জয় রায়ের ক্ষেত্র নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন, ওই ফাঁসির ঘটনাগুলো উচ্চ আদালতে গেলে সেখানে তথ্য প্রমাণগুলো একদম সুনিশ্চিত, একদম ফাঁক ফোকরহীন বলে প্রমাণিত হবে। তো আমরা চাই হোক, কারণ অপরাধীদের শাস্তি পাওয়াটা খুব জরুরি। কিন্তু সেটা যদি না হয়, তখন ভুলে যাবেন না, এক্ষেত্রেও যে বিনীত গোয়েল তিনি তদন্ত করে, যিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন সঞ্জয় রায় অপরাধী, তাকে পুলিশ ধরে ফেলেছে, সেই বিনীত গোয়েলের হাতেই কিন্তু কামধুনির তদন্ত ছিল, তিনিই সেখানকার তথ্য প্রমাণগুলো সাজিয়েছিলেন। অর্থাৎ যে পুলিশ গুড়াপ, মাটিগাড়া সহ সব জায়গায় যাতে ফাঁসি হয় সেইভাবেই কেস সাজিয়েছে বলে তৃণমূল বলছে, সেই পুলিশই তার মানে কামধুনি মামলায় হাইকোর্টে কেস সাজাতে পারেনি। বা আরেকটা হতে পারে, যেটা বিরোধীরা বলেন ইচ্ছে করে কেস সাজায়নি। এবার এটা বিরোধীদের কথা, আমরা জানি না, কিন্তু আলটিমেট বাস্তব
কেসটার মধ্যে ফাঁক ফোকর ছিল, যেটা আদালত বলেছে, সেটার ওপরে তো কোনো কথা হয় না। আরেকটা কথা, শিয়ালদা কোর্টের বিচারক আজ তার রায় পড়ে শোনানোর প্রায় সঙ্গে সঙ্গেই কিছু তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় এরকমও লিখেছেন যে বামপন্থী আইনজীবীদের জন্যই নাকি সঞ্জয়ের ফাঁসি হলো না। একদিকে সিবিআই তদন্ত করছে বলে বিজেপিকে নিশানা, অন্যদিকে আইনজীবীদের ঢাল করে বামপন্থীদের নিশানা, এবং আরেকদিকে ওই তদন্তের বা গোটানো ঘটনাক্রমের একটা দিককে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া বা সেদিকে নজর ঘোরাতেই দিতে না চাওয়া। এগুলো তৃণমূল করতেই পারে, কারণ একটা রাজনৈতিক তাদের তো লক্ষ্য আছেই। কিন্তু তারা কি ভুলে গেছিল বামেরা এখন বিধানসভায় শূন্য, ক্ষমতা হারানোর পর 13 বছর হয়ে গেছে, নিজেরা হাতড়ে বেড়াচ্ছে নিজেদের প্রাসঙ্গিকতাকে। সেই বামেরা যদি আদালতকে প্রভাবিত করতে সফল হয়ে যায়, তাদের জন্যে গোটা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে পুরো প্রশাসন, সরকার সবাই চাওয়া সত্ত্বেও, এবং বিরোধীরা, মূল বিরোধী তারা চাওয়া সত্ত্বেও কয়েকজন বাম আইনজীবী মিলে যদি আদালতকে প্রভাবিত করে ফাঁসি আটকে দিতে পারে, এটা কি শাসকের জন্য ভালো বিজ্ঞাপন? পুলিশ আর আদালত যদি সত্যিই শাসকের হাতের বাইরে বেরিয়ে যায়, বিরোধীরা তো গণতন্ত্রে দাঁত ফোটানোর সুযোগ পেয়ে যাবে। তৃণমূল কি ইচ্ছাকৃতভাবেই বিরোধীদের সেই সুযোগটা করে দিচ্ছে, যাতে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ আছে এই প্রচারটা তারা করতে পারে? পুলিশ প্রশাসন সরকারের কথায় ওঠবোস করে না, তাদের আমলে কোর্টে সেটিং হয় না, এই যাবতীয় অভিযোগগুলোকে উড়িয়ে দেওয়ার বা নিজেদের এই সার্টিফিকেট দেওয়ার সুযোগটা কি তৃণমূল চাইছে বলেই বিরোধীদের কিছুটা ফাঁকা জায়গা দিচ্ছে বা তাদের গুরুত্ব বাড়িয়ে দেখাচ্ছে? এবং সেই বাড়িয়ে দেখানোর মধ্যে দিয়ে যাতে বেশ কিছু বিষয় লোকের দৃষ্টির অগোচরেই থেকে যায়, সেটা চাইছে। এটা কিন্তু ভাবার বিষয়। রাজ্য পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য পুলিশ মনে করলেই সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই, তাই আমি পুনর্বিচার চাই, পুনর্তদন্ত চাই। রাজ্য সুপ্রিম কোর্ট আসছে চোরদেরকে বাঁচানোর জন্য। ওনার হাতে থাকলে উনি বিচারটা করিয়ে দিতেন, ফাঁসিটা করিয়ে দিতেন, রায় উনিই করে দিতেন, উনিই বিচারক। কখনো চলে? কি বললেন? সর্বোচ্চ আমি ফাঁসি করে দিয়েছি, ক্যানিং থেকে গুড়াপ। মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনি নামটা মনে পড়ছে? কামদুনিও কিন্তু বিচার পায়নি। আপনিই মুখ্যমন্ত্রী, আপনিই পুলিশ মন্ত্রী। এই রায় সমাজ, পরিবার, মানুষ কেউ খুশি নয়। আমি বিশ্বাস যে তদন্তকারী সংস্থা এবং পরিবার এরা উচ্চ আদালতে যাবেন। এটা মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং ক্ষুধার্ত নেকড়েদের সামনে এই সব লোককে ছেড়ে দেওয়া উচিত। এটা প্রাইমারি চার্জশিট আমার মনে হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট হওয়া উচিত। সিবিআই চার্জশিটেই অনেক কিছু বলে গেছে, এভিডেন্স ডিস্ট্রয়ের কথা বলেছে, তাদের তদন্তে নন কোঅপারেশন করার কথা রাজ্য সরকার পুলিশের বলেছেন, এবং বলেছেন এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে। দেখুন, রাজনৈতিক বক্তব্যগুলো তো তাদের নিজেদের মতো করে নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছে, কিন্তু এত কিছুর নিটফল, এত আন্দোলন, এই রায়, সব কিছুর নিটফল কি? অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন। আর্থিক দুর্নীতির মামলাতে অভিযুক্ত বলে ওই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখনও জেলে আছেন, কিন্তু এই তথ্য প্রমাণ লোপাটের কেসে তো তারও বেল হয়ে গেছে। অর্থাৎ এই গোটা বিষয়টায় যেগুলো সিবিআই প্রথমে বলেছিল দায়িত্ব নেওয়ার পর, যার জন্য এদের গ্রেফতার করেছিল, বললাম যে এরা তথ্য প্রমাণ লোপাট করেছেন, সেই জায়গাটা তাহলে কি আর দাঁড়াচ্ছে না? তার 172 পাতার রায়ে বিচারক কিন্তু এফআইআর দায়েরে দেরি হয় পুলিশের সমালোচনা করেছেন। টালা থানার প্রাক্তন ওসির ভূমিকা নিয়েও আদালত ক্ষোভ প্রকাশ করেছে। এই সব কিছুই কি ভবিষ্যতের কোনো রাস্তা দেখাচ্ছে? তিলোত্তমার বাবা কিন্তু আজ এই কোর্টের রায়ের পর আমাদের অফিসে এসেছিলেন। তিনি বলেছেন শিয়ালদা কোর্টের আজকে নির্দেশের পর তাদের মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হলো। সঞ্জয় একা নয়, আরও কেউ তাদের মেয়ের পরিণতির জন্য দায়ী। এই কথাটা উচ্চ আদালতে বলার সুযোগ হয়ে গেল। আরেকটা কথাও তো তিলোত্তমার বাবা বলেছেন, প্রথম থেকে তদন্তকে ভুল পথে চালানো হয়েছে, গুলিয়ে দেওয়া হয়েছে, যাতে আসল অপরাধীদের আড়াল করা যায়। এই অভিযোগটা নতুন করে তোলার সুযোগ তারা পেলেন। দেখুন,
বিচারক আজ রাজ্যকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন। কোর্টরুমে বসেই তিলোত্তমার পরিবার বলেছে তাদের ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। অর্থাৎ শিয়ালদা কোর্টের রায় তিলোত্তমার জন্য আন্দোলনটাকে যেমন নতুন করে প্রাণ দিল, তেমনি তার পরিবারের অভিযোগগুলোকে নতুন করে তোলার সুযোগ খুলে দিল। এই জন্যই তো বলছি, শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্প এবার মনে হচ্ছে সত্যিই উপন্যাস হওয়ার পথে এগোচ্ছে। মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল, তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। পুলিশের উপর ভরসাটা রাখবো, সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে যা করার এক জায়গায় বসেই আছে। যে বিচারক, তার উপর আমাদের পূর্ণ আস্থা ছিল এবং তিনি আমাদের আস্থার মর্যাদা রেখেছেন। এবং আমরা কতগুলো আর্গুমেন্ট, প্রশ্ন 22টা রেখেছিলাম ওনার সামনে, তারও একটা প্রতিফলন আজকের যে রায় দিয়েছে তার রায়ের কপি যে আমরা পেলে নিশ্চয়ই পাবো। এবং পরবর্তীকালে আমরা যে বিচার ব্যবস্থাকে, এই তদন্ত প্রক্রিয়াকে আগে বাড়াতে চাইছি, সেটার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। ইনভেস্টিগেশনে যে গাফিলতি রয়েছে তার যেই জাজমেন্টের কপি আছে সেখান থেকে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। এখানে উল্লেখযোগ্য যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি 50 নম্বর সাক্ষী ছিলেন এবং তার একটা ব্যাপারে লার্নেড কোর্টের অবজারভেশন হচ্ছে, আমি জাস্ট পয়েন্টটা রিড আউট করে দিচ্ছি। দ্য PW50 মানে যে ইনভেস্টিগেশন এজেন্সি অফিসার যে চার্জশিট দিয়েছেন, সেই দ্য PW50 ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন। She had just placed the evidences under magnifying glass, took steps for scientific analysis of the evidence and placed the evidence so far collected in this case either by the Kolkata police or CBI. প্রশ্ন উঠছে ইনভেস্টিগেশন নিয়ে, প্রশ্ন উঠছে হসপিটাল অথরিটি নিয়ে, এবং এখানে একটা উনি শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা আমি তুলে ধরছি। ইললিগাল ড্রিম of the authority was not fulfilled as the junior doctors raised protest. এই ইললিগাল ড্রিম, উনি পুরো এভিডেন্স দেখেছেন, পরে উনি তার নিজের অবজারভেশন দিয়েছেন, যেখানে সেইটাকে উনি একটা ইললিগাল ড্রিম বলে আখ্যা দিয়েছেন। এবং প্রথম দিকে যেই জিনিসটা উঠে এসেছিল, যেটা ভিকটিমের বাবা মাও বলেছে, যে দেয়ার ওয়াজ আ স্টোরি অফ কমিশন অফ সুইসাইড অফ দ্য ভিকটিম ওয়াজ ইন দ্য এয়ার। মানে ভিকটিম সুইসাইড করেছে, এটা চারিদিকে রটতে আরম্ভ করেছিল। কেন? প্রশ্ন অনেক। এই প্রশ্নগুলো তোলার রাস্তায় কি খুলে রেখে দিল নিম্ন আদালতের এই রায়? সময় বলবে। দেখুন, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রধান অভিযোগ কি জানেন? তাদের শুরু আছে, শেষ নেই। তাদের ডিকশনারিতে নাকি দ্য এন্ড বলে কোনো শব্দ নেই। যে তদন্তই তাদের হাতে যায় তা নাকি শেষ আর হয় না, চলতেই থাকে চলতেই থাকে, ওই রেকারিং ডেসিবেলের মতো। তদন্তের এই দীর্ঘসূত্রিতার যে বদনাম, এটা তাদের সহ্য করতে, আর সেই তদন্ত শেষ হবে না এরকম একটা চাপ এবার তাদের ওপর চেপে বসেছিল। বিশেষ করে যে মামলায় গোটা বিশ্ব তাকিয়ে আছে যার দিকে, সেখানে এই বদনামটা মুছবে বলেই কি তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত এটা তড়িঘড়ি গোটাতে চাইছিলেন সিবিআই অফিসাররা। ঘটনার গুরুত্ব বিচার করে সিবিআইয়ের টপ মোস্ট অফিসাররা তো একাধিকবার দিল্লি থেকে রাজ্যে এসছেন। হাথরাসের মতো হাই প্রোফাইল তদন্তের সঙ্গে জড়িত অফিসারকে এই ইনভেস্টিগেটিং টিমেও তো সামিল করা হয়েছে, কিন্তু হাথরাসের মতোই তিলোত্তমার তদন্তেও তো এই বিতর্কই প্রাপ্তি। তাহলে ইনে আর হলোটা কি? সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর এতদিনেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না? কেন তথ্য প্রমাণ লোপাটের জন্য ওই দুজনকে গ্রেফতার করার পরেও তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ হলো না? তিলোত্তমার ধর্ষণ আর খুন ইঙ্গিত দিয়েছিল যে এটাকে স্ট্যান্ড অ্যালোন ক্রাইম, মানে বিচ্ছিন্ন অপরাধ বলে দেখাটা ঠিক নাও হতে পারে। হতে পারে এটা স্বাস্থ্যের সামগ্রিক দুর্নীতির, সামগ্রিক অপরাধের একটা ছোট্ট অংশ মাত্র। তিলোত্তমার পরিবার তো আমাদের কাছেই অভিযোগ করেছিলেন, তাদের মেয়ে হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে মুখ খুলেছিলেন। এমনকি জাল ওষুধ, খারাপ ওষুধ দেওয়ায় রোগীদের শারীরিক অবস্থার অবনতি নিয়েও তিলোত্তমার প্রতিবাদ ছিল। তিনি প্রতিবাদী হয়েছিলেন, এটা তো তার বাবা মা বলেছেন। তাদের সন্দেহ আছে যে এইসব কারণেও তিলোত্তমাকে
ধর্ষণ আর খুন করা হতে পারে। তিলোত্তমার যারা সহকর্মী সেই জুনিয়র ডাক্তাররাও তো বলছেন এই সব প্রশ্নের উত্তর এখনো অধরা। যেরকম বাবা মা বলছেন এখন পর্যন্ত তার বেশ কিছু সহকর্মীর আচরণ তাদের কাছে যেন এখনও দুর্বোধ্য। কেন তারা এখনও তাদের সামনে এসে দাঁড়াতে পারছেন না, এই প্রশ্নও তারা মনে মনে তুলছেন। যেমনও ধরা হাসপাতালের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে সেই প্রশ্নের উত্তরটাও। তাকে বাঁচানোর জন্য কেন এভিডেন্স টেম্পার হলো, কেন ইনভেস্টিগেশন আসা হলো, সাপ্লিমেন্টারি চার্জশিট আপনারা কবে দেবেন? একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা কর্তব্যরত চিকিৎসকের উপর যদি এই ধরনের ঘটনা ঘটে, এই ঘটনা তদন্ত না হলে কি করে সামনে আসবে এই গোটা মাথাটা? আজকের প্রশ্নটা দাঁড়িয়ে আছে কি সঞ্জয় রায়ের ফাঁসি না যাবজ্জীবন, এটা প্রশ্ন নয়। প্রশ্ন সঞ্জয় একা না আরো অনেকে, এবং আরো অনেকে হলো তারা কে, তার পেছনে কতজন প্রভাবশালী আছে, কত ওপর অবধি। সেই পুরনো সত্য বলে সত্যি কিছু নেই, এই একটা লাইন ঘুরে ফিরে না চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতগুলোর কথা যখন সাধারণ মানুষ সবাই পথে নেমেছিলেন। সেই পথে নামা মানুষগুলোর মধ্যে সমস্ত পার্টির সমস্ত মতের মানুষজন ছিলেন। একটা প্রতিবাদ, যে প্রতিবাদ কোনো রাজনৈতিক দলই হয়তো ভালো চোখে দেখে না, কারণ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ ছিল। স্বতঃস্ফূর্ত প্রতিবাদী মানুষকে কোনো রাজনৈতিক দল পছন্দ করতে পারে না। ফলে রাজনৈতিক মতগুলো বিভিন্নভাবে তাদের মতো করে গোটা বিষয়টাকে দেখানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীও যার জন্যে ওই ফাঁসিটা তারাই প্রথম চেয়েছিলেন বলে আজকে ওই পুরো আন্দোলনটার যাবতীয় মালিকানা নিজের কাছে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই ফাঁসিটা হওয়া দরকার বলে বিজেপিও পুরো বিষয়টা তাদের কুক্ষিগত করার চেষ্টা করছে। সবাই বলছে উচ্চ আদালতে যাবে, এবং বামেরাও এই দুপক্ষকে আক্রমণ করে নিজেদের রাজনৈতিক অবস্থানটা শক্তপোক্ত করার চেষ্টা করছে। মাঝখানে শুধু পড়ে থাকছে কিছু প্রশ্ন, আর এই নিম্ন আদালতের রায়ের রাস্তা ধরে সেখানে পৌঁছানোর একটা সম্ভাবনা। দরকার শুধু একটু সদিচ্ছা।